আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠান। বৃহস্পতি এবং শুক্রবার আপনারা জানেন দর্শক মণ্ডলী, বিকেল ৪টায় এই অনুষ্ঠান আমরা সম্প্রচার করছি এবং সোমমঙ্গল বুধবার রাত 10:30টায় আমরা কথা বলছি বাংলাদেশ বিষয়ে। 5ই আগস্টের পর যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র এবং জনতা অভ্যুত্থান করেছিল, দিনকে দিন সেই আকাঙ্ক্ষার পরিণতি কোন দিকে মোড় নিচ্ছে। প্রতিদিন কোনো না কোনো ঘটনা নতুন করে এই 5ই আগস্টের যে ঘটনার জন্ম হয়েছিল গণ অভ্যুত্থানের, সেই গণ অভ্যুত্থানের ফলাফল নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব, প্রশ্ন করছেন এই অভ্যুত্থানের নেপথ্যে যারা ছিলেন তারাও। আসলে কেন প্রতিদিন বাংলাদেশে নতুন নতুন ঘটনা ঘটছে, কেন সংঘর্ষ ঘটছে, এবং কেনই বা যেই বাংলাদেশকে আমরা সবসময় বলি ধর্মীয় সম্প্রীতির দেশ, একটি অসাম্প্রদায়িক সকল মত এবং ধর্মের সকল মানুষের নির্বিশেষের একটি চমৎকার সুফলা সুজলা সুফলা শস্য শ্যামলা একটি বাংলাদেশ, সেই বাংলাদেশ কেন আজকে রক্তে রঞ্জিত, এবং কারা এর পেছনে কলকাঠি নাড়ছেন? কেন হঠাৎ করে বাংলাদেশের সবচেয়ে পিসফুল যেই ধর্মের অনুসারীরা, সনাতন ধর্মের অনুসারীরা, তারা কেন হঠাৎ করে আন্দোলনে, এবং কেনই বা তাদের মধ্যেও এখন সংঘর্ষের রূপ, তাদের মধ্যেও কেন এখন এই যে সংঘর্ষ করার একটি মন মানসিকতায় তারা উপনীত হয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি চট্টগ্রামের আদালতে একজন আইনজীবী খুন হয়েছেন এবং অভিযোগ করা হচ্ছে যে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে তার অনুসারীরা এই খুনের সাথে জড়িত। ইতিমধ্যে পুলিশ সিসিটিভির মাধ্যমে বেশ কয়েকজনকে শনাক্ত করেছে, তাদেরকে আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে। দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে, কথা বলবো অসাম্প্রদায়িক বাংলাদেশের সাম্প্রতিক যে সাম্প্রদায়িক রূপ আমরা দেখছি, এর কারণ কি থাকতে পারে, পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন কিনা, কেন হিন্দুরা, সনাতন ধর্মের অনুসারীরা বাংলাদেশকে অনিরাপদ মনে করবেন, কেন সরকার তাদেরকে নিরাপদ বোধ করতে ব্যর্থ হচ্ছে। দুজন অতিথি স্টুডিও আমাদের আজকে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন ভার্চুয়ালি। প্রথমেই চলুন দর্শক মণ্ডলী তাদের সাথেই পরিচিত হই। এর আগেও আমাদের এই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে, এবং আমাদের স্টুডিও থেকে জনাব মুজিবুর রহমান মঞ্জু, মেম্বার সেক্রেটারি আমার বাংলাদেশ পার্টি, সংক্ষেপে যাকে আমরা এবি পার্টি বলি, এবি পার্টি সেন্ট্রাল কমিটির মেম্বার সেক্রেটারি। জনাব মঞ্জু, অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে এবারে আপনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শকদেরকে ধন্যবাদ। আপনি যখন বাংলাদেশে সর্বশেষ ব্রিটেনে এসেছিলেন, তখন একটু উষ্ণ ব্রিটেন ছিল। আপনি যাওয়ার পর থেকে ব্রিটেন একটু শুষ্ক এবং ঠান্ডা, এবং আজকে যে এখন যে মুহূর্তে আমরা অনুষ্ঠান করছি সম্ভবত -2-3 ডিগ্রিতে আমরা অনুষ্ঠান করছি। সুতরাং বাংলাদেশ থেকে কিছু উষ্ণতা আমাদেরকে নেক্সট টাইম যখন আসবেন আপনি নিয়ে আসবেন। অবশ্যই অবশ্যই নিয়ে আসবো। এবং দর্শক মণ্ডলী, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাকে আমি সালাম জানাচ্ছি। জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আপনাকে দিয়েই প্রথমে শুরু করতে চাই, যেহেতু আপনি চট্টগ্রামে আছেন। কোন প্রেক্ষিতে এই যে চট্টগ্রামের আদালতে এই সংঘর্ষ ঘটলো এবং একজন আইনজীবী খুন হলেন? আপনার আদালতে ঘটনাটা ঘটেছে, এটা যেরকম বাস্তব, পাশাপাশি আমার দৃষ্টিকোণ থেকে আরেকটি বাস্তবতা আমাদের সকলকে মেনে নিতে হবে। সেটা হলো যে দিস ইজ এ পার্ট অফ এ গ্রেটার গেম। একটা বৃহৎ খেলার একটি অংশ ছিল। খেলাধুলা তো চলছেই, এখন এটাও চট্টগ্রামের ঘটনাটিও এই বৃহৎ খেলার একটি অংশ ছিল। ঘটে গেছে, দুঃখজনক, তাও চট্টগ্রামের মাটিতে। কিন্তু এই যে ইসকন, ইসকন তো দীর্ঘদিন, বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রামে তাদের শক্তি তারা দেখাচ্ছিল। একের পর এক বৈঠক, সমাবেশ তারা করে তাদের শক্তি পরিদর্শন জনগণের সামনে তারা দেখাবার চেষ্টা করছিল। এন্ড আলটিমেটলি আমার সবচেয়ে যেটা খারাপ লাগে, এই কৃষ্ণকে গ্রেপ্তার করেছে ঢাকায়, এবং ঢাকায় গ্রেপ্তার করার পরেই তাকে পাঠিয়ে দিয়েছে চট্টগ্রামে। এই ধরনের সেন্সিটিভ লোককে ধরলে পরে একটু বিরতি দিতে হয়। তাই সে যদি ঢাকায় একদিন দুদিন থাকতো, তারপরে একটু সিচুয়েশন ঠান্ডা হলে পরে তাকে চট্টগ্রামে পাঠালে মনে হয়
ভালোই হতো। বাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, যা ঘটার ঘটে গেছে। তবে আমার যেটা লক্ষণীয় সেটা হলো, ঠিক আছে চিটাগাঙে আসলো, আমরা যখন আমাদেরকেও যখন কোর্টে নিয়ে যেত তখন আপনার নিরাপত্তা একটা বেষ্টনী থাকতো, কঠোর নিরাপত্তার বেষ্টনী থাকতো। আমি ধরেন জেলে ছিলাম, জেলের থেকে আমাকে হাজির করা হতো, আমার আগে পিছে পুলিশ থাকতো, এবং আমাকে যখন কোর্টে নিয়ে যেত তখন আশেপাশে মোটামুটি যথাযথ পুলিশের নিরাপত্তা থাকতো। তো এই 5ই অগস্টের পরে আপনি লক্ষ্য করবেন যে পলিটিক্যাল প্রিজনারদেরকে, আমি তাদেরকে তো পলিটিক্যাল প্রিজনার বলতে আমার দ্বিধা হচ্ছে, তারপরেও বলছি, এই খুনিদেরকে যখন আদালতে আনে প্রচুর আপনার নিরাপত্তা রক্ষী থাকে, কিন্তু কৃষ্ণবাবুকে আনার সময় আহামরি কিছু ছিল না। কেন? ওয়াই ওয়াজ দিস ইন্টেনশনাল? এটা ইচ্ছাকৃত? আমার এই মানে মনের মধ্যে সন্দেহটা আমি আপনাদেরকে তুলে ধরছি। তো যাই হোক, ইন্টেনশনাল বলতে তারপরে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কেন ইন্টেনশনাল হবে? কেন আপনি বলছেন যে একজন সেনসিটিভ ব্যক্তি তিনি, একই সাথে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের সার্বিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ব্যক্তিও তিনি। কারণ যেহেতু সনাতন ধর্মের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তিনি সম্মুখে আছেন, সেই হিসাবে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি আপনার কাছে সন্দেহ হচ্ছে কেন? যে কেন সিকিউরিটি তুলনামূলকভাবে একটু লুজ ছিল, কিংবা কেন যথেষ্ট সিকিউরিটি নেওয়া হয়নি? আপনার সন্দেহটা কোথায়? আপনার প্রশ্নটা নিতান্তই সঠিক। আহ, এখানে আপনার কাছে বুঝতে হবে, আই উইল গিভ আই উইল হ্যাভ এ বেনিফিট অফ ডাউট and place it on total ignorance or inexperience, lack of inexperience of handling such sensitive persons. তা আমি বলবো সেটাই আমি ধরে নেব। Let me give the benefit of doubt to the government, যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার 4 মাসের এই শিশু সরকারকে আমি সেই বেনিফিট অফ ডাউটটা দেব। বাট এট দ্য সেম টাইম উই শুড বি, আমরা আগামীতেও এই ধরনের আহ, এই ধরনের আসামিদেরকে খুবই ক্যালকুলেটিভলি, খুবই কেয়ারফুলি আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। এটাই আমি বলতে চাই আজকের দিনে। আমি আপনার মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই যে কি এই সরকার, শিশু সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, দে আর লাইকলি টু হ্যাভ শর্টকামিংস। এই শর্টকামিংস নিয়ে বেশি আমি ঘষতে চাই না, বেশি দোষে আর তাদের উপরে দিতে চাই না এই মুহূর্তে। বড় কঠিন পরিস্থিতি আমাদের, কারণ আপনি নিশ্চয়ই এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বা আগের দিন একটা ফরেন মিনিস্ট্রি একটা স্টেট, আমরা তার কাছ থেকে আমরা সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও আমরা তার সাথে যোগাযোগ করবো এবং আমি নিশ্চিত তিনি আমাদের সাথে যোগ দেবেন। তবে তার আগে জনাব মুজিবুর রহমান মঞ্জু, কেন সনাতন ধর্মের মানুষেরা, হিন্দু ধর্মের মানুষেরা 5 আগস্টের পর বাংলাদেশে গত 15, 20, 25, 30 বছরে যা দেখা যায়নি, তাদের নিরাপত্তা হুমকি, তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা, কেন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তারা এই রাজপথে তাদেরকে থাকতে হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে? এই আশঙ্কা কেন বাংলাদেশে তৈরি হলো জনাব মঞ্জু? এই প্রশ্নটা তো বারবার উঠেছে যে হঠাৎ করে কেন এত বিশাল বিশাল ডাউন তারা করলেন, এবং সঙ্গত কারণে যে প্রশ্নটা বারবার, যে মাত্র একটা পরিবর্তন হলো, এবং শুধু সনাতন ধর্মের না, সবাই একসাথে তার দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছে। এটা দুইটা দিক হতে পারে। একটা হতে পারে দীর্ঘদিন ধরে কেউ আমরা আমাদের দাবিগুলো করতে পারছিলাম না, সময় থেকে আমরা আমাদের ন্যায্য কথাগুলো হয়তো পারছিলাম না। সেই জায়গা থেকে এখন যেহেতু ফ্রি স্পেস এসেছে, সবাই সবার কথা বলতে পারছে। যেমন আমরা অতীতে দেখেছি সনাতন ধর্মের লোকেরা
আওয়ামী লীগের লোকদের দ্বারা নানাভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু তারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই বা প্রতিবাদ করেন নাই। এখন স্বাভাবিকভাবে অনেকে মনে করবে যে তোমরা আগে প্রতিবাদ করো নাই, এখন কেন করছো, এটা ইন্টেনশনাল কিনা, এই প্রশ্ন করার একটা যৌক্তিক ভিত্তি তৈরি হয়। আপনি দেখেন যে কথাটা আমরা বিভিন্ন জায়গায় বলেছি, সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের একমাত্র হিন্দু ধর্ম অবলম্বী প্রধান বিচারপতি, ওনাকে কি হেনস্থা করে, কি অপমানজনক ভাবে, বেআইনি ভাবে তাকে ঠিকভাবে করে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সেটার জন্য কিন্তু কোনো মানে হিন্দু কমিউনিটি বা এই ধরনের ইসকন জাতীয় যারা নির্দিষ্ট ধর্মের আলোকে একটা সামাজিক সংগঠন, তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায় না। এর আগে বিশ্বজিৎ নামে একটা ছাত্রকে নৃশংসভাবে ঢাকার রাজপথে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, তখনও দেখা যায় না। এই ধরনের আপনি আরো অনেক ঘটনা আমরা বলতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আগে কি মানে তারা ভয়েস রেজ করতে পারে নাই? গণতান্ত্রিক পথটা এতই সীমিত ছিল যে সামান্য তারা তাদের প্রতিবাদও করতে পারে নাই? নাকি বিষয়টা হচ্ছে যে তাদের এই দাবিটা শুধুমাত্র আওয়ামী বিরোধীদের ক্ষেত্রে প্রচলিত? আওয়ামী লীগ যদি তাদের জায়গা দখল করে, আওয়ামী লীগ যদি তাদেরকে মারে, আওয়ামী লীগ যদি তাদের কারো সম্ভ্রমহানি করে, তাহলে তারা কিছু বলবেন না। আর যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকবে না তখনই বলবেন। এই ধরনের একটা প্রশ্ন তোলার কিন্তু একটা সুযোগ তৈরি হয়। তাহলে আমি আপনার প্রশ্নটাকে দুইভাবে দেখছি। একটা হচ্ছে হয় অতীতে তারা এই ধরনের সুযোগ পান নাই, এখন একটা ফ্রি স্পেস পেয়েছেন, গণতান্ত্রিক অধিকার পেয়েছেন বলেই তারা রাজপথে নেমে এসেছেন। আরেকটা হতে পারে যে অভিযোগটা, আশঙ্কাটা, আন্দোলন অংশ যারা আছেন, অংশীদার সবাই যারা বলছেন যে তাহলে এটা কি ইন্টেনশনাল, যেটা গিয়াস ভাই একটু করে বললেন যে মানে একটা তো বেনিফিট অফ ডাউট একটা তৈরি হতে পারে বা আমরা জি। দিতে পারি এটা। হুম। আপনি দেখেন যে মানে কি বিশাল বিশাল সমাবেশ করা হয়েছে, এবং আপনি যেহেতু প্রসঙ্গ তুলেছেন, ইসকন এই এই সংগঠনটা আসলে কোন স্ট্যাটাসের অর্গানাইজেশন? ইজ ইট এ পলিটিক্যাল অ্যালায়েন্স অর পার্টি, বা এটা কি একটা ধর্মীয় সংগঠন? এটার অ্যাফিলিয়েশনটা কোথায়, এটার রেজিস্ট্রেশনটা কি হিসাবে? একটা সোশ্যাল অর্গানাইজেশন কি কি কাজ করতে পারে, সেই কাজের আওতায় সে এই ধরনের বিক্ষোভ, এই ধরনের হুমকি, এই ধরনের আলটিমেটাম সে দিতে পারে কিনা, এবং ধর্মীয় একটা মানে হারমোনিয়াস যে একটা কনফ্লিক্ট এটা সে তৈরি করতে পারে কিনা। এবং আপনি জানেনই ইসকনকে কিন্তু সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় নিষিদ্ধ করা হয়েছে, এবং তাদের ব্যাপারে অনেক অভিযোগও এসেছে বিভিন্ন সময়। তো এখন এই প্রশ্নগুলো উঠছে, এবং সবচেয়ে আশঙ্কার ব্যাপার হচ্ছে যখন শেখ হাসিনা ওখান থেকে এক ধরনের হুমকি দিচ্ছেন, তিনি তো শুধু হিন্দু ধর্মের না, উনি সেখানে আমেরিকান প্রেসিডেন্টের পোস্টার নিয়ে রাজপথে এসে সেখানে এক ধরনের কনস্পিরেসি তৈরি করার কথা বলছেন। অ্যাজ ওয়েল আমি এজ আমি আমরা যদি আপনাকে দেখছি। এখানে শেখ হাসিনার বিষয়ে আসার আগে আপনি যে কয়েকটি বিষয় বলেছেন যে বিশ্বজিতের হত্যাকাণ্ডের পর জাস্টিস সিনহাকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়ার পর ইসকন কিংবা হিন্দু ধর্মের যে সমস্ত সংগঠন আছে তারা কেউ কিন্তু উচ্চবাচ্য করেনি, কিন্তু এই যে বিশ্বজিৎকে, বিশেষ করে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর কিংবা জাস্টিস সিনহাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে দেওয়ার, বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়ার পরে আপনার কাছে কি মনে হয় যে ব্যাপক অংশ বাংলাদেশের কিংবা হিন্দু ধর্মের অনুসারীরা ব্যাপক অংশে তারা মনে করেছিলেন যে বিশ্বজিতের হত্যাকাণ্ডের কারণে বা এর রেশ ধরে অথবা এটি এর ধারাবাহিকতায় হিন্দুদের নিরাপত্তাহীনতা আরও বেশি করে প্রকট হবে কিংবা তাদের নিরাপত্তা নিয়ে তাদের প্রশ্ন দেখা দিবে, অথবা মাস হিন্দু পপুলেশন যারা আছেন বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী, সেই পুরো জনগোষ্ঠীর নিরাপত্তা হুমকির মুখে পড়বে, কিংবা জাস্টিস সিনহাকে যখন বিদায় করে দেওয়া হলো তখনও কি হিন্দুদের উপর এখনকার মতো যেরকম নিরাপত্তাহীনতা নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে তখনও কি সেরকম আশঙ্কা তৈরি হয়েছিল কিনা, নাকি দুইটি ভিন্ন বিষয়? বর্তমানে হিন্দুরা রাজনৈতিকভাবে বলুন, সামাজিকভাবে বলুন, পারিবারিকভাবে বলুন, তারা খুব বেশিভাবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই জন্য প্রতিদিন প্রায় প্রতি সপ্তাহে বড় বড় জনসমাবেশ হচ্ছে তাদের নিরাপত্তার জন্য। আমাদের দেশে সাধারণত আমরা দেখি যখনই এ ধরনের রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটির উপরে কোনো ধরনের থ্রেট তৈরি হয়, তখন আমরা একটা উল্টা ঘটনা দেখি। যে ঘটনাটা গতকালকে আপনারা দেখেছেন, গিয়াস ভাই সম্ভবত কালকে আলিফের অ্যাডভোকেট আলিফের জানাজা ছিলেন, এখানে একটা উল্টা ঘটনা ঘটেছে। যেখানে উন্মাদনা উত্তেজনা ছড়িয়ে পড়ার কথা, সেখানে উল্টো সবাই একসাথে হয়ে বলছেন যে কোনোভাবে সাম্প্রদায়িক হারমোনি, সাম্প্রদায়িক মানে সম্প্রীতির ঝুঁকি তৈরি করা যাবে না। এবং কোথাও একটা পাল্টা ঘটনা ঘটে নাই। বাংলাদেশে অতীতেও যতবারই এ ধরনের থ্রেট উঠেছে, বরং উল্টা ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে হুজুরেরা গিয়ে যারা বিভিন্ন সময়ে
উত্তেজনাপূর্ণ কথা বলে থাকেন বা যাদেরকে সন্দেহ করা হয় যে তারা সহিংসতা ছড়ান, উনারাই উল্টা গিয়ে দেখা গেছে যে মন্দির পাহারা দিচ্ছেন। সুতরাং আপনি যেটা মনে করছেন যে জাস্টিস সিনহার ব্যাপারে প্রতিবাদ করতে গেলে পাল্টা জিনিস তৈরি হবে, বিষয়টা কিন্তু সেরকম না। বরং যখনই এই ধরনের বিষয়গুলো রেইজড হয়, তখন আমরা দেখি যে বাংলাদেশের মানুষ, এটা হয়তো শুধু বাংলাদেশ বলে না, পৃথিবীর সব জায়গায় আপনি দেখবেন মাইনরিটিদেরকে সেভ করার জন্য। আপনি যে জায়গায় আছেন ফারহান, আপনি যে দেশে থাকেন, আপনি দেখেছেন সেখানে আপনারা মানে রিলিজিয়াস মাইনরিটি, কিন্তু সেখানে আপনাদের অধিকারের ব্যাপারে তারা কত সচেতন। আমেরিকাতে আমি দেখেছি তারা কি ধরনের সচেতন। সুতরাং একটা রাষ্ট্রে, আমাদের দেশে যেমন গিয়াস ভাই যে এলাকায় থাকেন, সেটা কিন্তু সেখানে প্রচুর মাইনরিটি কমিউনিটির লোকেরা আছেন। তো সেখানে তো মানে ওনাদের মধ্যে তো একটা আমি অদ্ভুত জায়গা দেখি। রাউজানে আমি গিয়েছি, সেখানে আমার শ্বশুরের বাড়িও। সেখানে আমি দেখেছি মন্দির এবং মসজিদ পাশাপাশি। এবং মানে গিয়াস ভাইদের আমার মনে আছে ওনার একটা পেট্রোল পাম্প আছেন ইয়াতে, জামাল খানে, সেখানে আমরা প্রায় যেতাম। সেখানে যে মূল কেশিয়ার দেখতাম, সেখানে ওই ভদ্রলোক হিন্দু লোক, এবং উনি সেখানে যুগ যুগ ধরে কাজ করছেন। এবং ওনাদের তো আমি দেখি যে অনেক হিন্দু মাইনরিটির লোকেরা চাকরি করেন, কাজ করেন বিশ্বস্ত হিসাবে। অর্থাৎ আমাদের দেশে কিন্তু একটা রিলিজিয়াস হারমোনিটা তৈরি হয়েছে এবং এটা যুগ যুগ ধরে চলেছে। চট্টগ্রামে এটা আরো অসাধারণ একটা জায়গা ছিল। কখনো এ ধরনের দাঙ্গা পরিস্থিতি তৈরি হলেই আমরা দেখেছি যে উভয় কমিউনিটির লিডাররা দাঁড়িয়ে সেখানে এটাকে আগলে দিয়েছেন। সুতরাং জাস্টিস সিনহার বিষয়টা তারা ওই কারণে করেছেন, এটাকে আপনি বলতে পারেন না। আমার কাছে এটা আমি 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 কোনো জাজমেন্টাল হতে চাই না, কিন্তু এটা সত্য যে বাংলাদেশের মানুষ এটা মনে করছে যে যখন হিন্দুদের বাড়ি আওয়ামী লীগ দখল করে, যখন হিন্দুদের উপরে আওয়ামী লীগ নির্যাতন করে, বা আমি যদি বলি আপনাকে ফারহান, বাংলাদেশে যদি একটা কমিশন করা হয়, আমার খুব ইচ্ছা, আমি যদি কখনো আমার এখতিয়ার তৈরি হয়, আমি বাংলাদেশে একটা কমিশন করব, যেটা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত হিন্দু কমিউনিটির জমি দখল, তাদের উপর নির্যাতন, তাদের উপরে যৌন নির্যাতন, রাজনৈতিক নির্যাতন যা হয়েছে, এগুলোর পেছনে কোন পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স বেশি ছিল। তাহলে আপনি দেখবেন, আপনি কোনো তদন্ত ছাড়াই বলতে পারবেন যে আওয়ামী লীগের লোকদেরই এর পেছনে হাত বেশি, তাদের দ্বারা হিন্দু কমিউনিটি বেশি নিগৃহীত হয়েছে। এবং আমাকে বহু হিন্দু কমিউনিটির নেতারা বলেছেন যে ভাই, আওয়ামী লীগ আমাদের থেকে মানে সমর্থনও নেয়, কিন্তু ওরা ক্ষমতায় আসলে আমরা চুপে চুপে আমাদেরকে মার খেতে হয়, আমরা প্রতিবাদও করতে পারি। তো এই জন্য আমি যেটা বলছি যে এখন যেহেতু শেখ হাসিনা ওই দিক থেকে ওই পার থেকে হুমকি দিচ্ছেন এবং তাকে ওই পারের লোকেরাই তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে। আবার চিন্ময় দাস যখন গ্রেফতার হয়েছেন, তখন আমরা দেখলাম যে আপনার এই ইসকন সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলছে যে আপনার সাহায্য দরকার, আপনার ইন্টারভেনশন দরকার। এবং অ্যাকর্ডিংলি আমরা দেখলাম, ইসকনের কে বলেছেন? ইসকনের কে বলেছেন তা? সরি, এই যে আপনি বলছেন যে ভারতীয় পররাষ্ট্র প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তারা দাবি করেছেন আপনার সাহায্য প্রয়োজন, ইসকনের কোন পর্যায়ের নেতারা বলেছেন এটি? না না, এটা তো ইসকন টুইট করেছে, ইসকনের টুইটার থেকে এটা গিয়েছে। আপনি এটা না দেখলে তো এটা অফিসিয়াল টুইটার থেকে এটা করা হয়েছে। আচ্ছা, এটা থেকে ইসকনের মানে অফিসিয়াল টুইটার থেকে টুইট করা হয়েছে, এবং সেখানে সেখানে আপনার ভারতীয় প্রধানমন্ত্রীকে কানেক্ট করা হয়েছে, মানে ওনাকে ট্যাগ করা হয়েছে। এবং আমরা যখন দেখি এই ঘটনার পর সাথে সাথে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কেন মানে আপনার কৃষ্ণকে দুটি বিষয় আপনি আমি যেহেতু দেখিনি সুতরাং স্পষ্ট করার জন্য দুটি বিষয় আপনি কি বলছেন যে আপনি ভারতীয় প্রধানমন্ত্রীকে টুইট মানে ট্যাগ করা হয়েছে এবং তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, দুটি একই সাথে করা হয়েছে কিনা? জি, একসাথে করা হয়েছে। ওকে, ধন্যবাদ ক্লারিফিকেশনের জন্য। বলুন। নট অনলি দ্যাট, আমি এখানে মঞ্জুকে একটু সাহায্য করতে চাই যে কি অলরেডি দ্য কমিউনিটি এসকনের যে সেন্ট্রাল অফিস, তারা দে হ্যাভ মেড এ রিপ্রেজেন্টেশন ইভেন টু দ্য হোয়াইট হাউস, তাও করেছে। সরি গিয়াস ভাই, বুঝতে পারি নাই। তারা শুধু টুইট ভারতের হিন্দুস্তানের যে প্রধানমন্ত্রীকে করে নাই, তারা সরাসরি ইসকনের হেডকোয়ার্টার মার্কিন হোয়াইট হাউসেও তারা রিপ্রেজেন্টেশন দিয়েছে অন বাংলাদেশ। আচ্ছা, এখন জনাব কাদের আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ইসকন থেকে অফিশিয়ালি বলা হয়েছে যে চিন্ময় দাস যাকে গ্রেফতার করা হয়েছে তিনি ইসকনের সাথে তিনি জড়িত নন এবং তাকে বহিষ্কার করা হয়েছে জুলাইতে। এখন
আমরা তো বা যারা অভিযোগ করছেন বা বিভিন্ন সময় যে এর পেছনে ইসকন দায়ী, বারবার ইসকনকে দায়ী করে আপনার কাছে কি মনে হয় না যে সাম্প্রদায়িক যে যে প্রশ্নগুলি আছে, যে অসহিষ্ণুতা আছে বা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টিতে এই যে বারবার ইসকনকে দায়ী করাও একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে? যেহেতু ইসকন বারবার বলছে যে তিনি শ্রী চিন্ময় কিশোর দাস, কৃষ্ণ দাস, তিনি আসলে আর ইসকনের কোনো সদস্য নন, তাকে জুলাইতে বহিষ্কার করা হয়েছে কারণ তিনি ইসকনকেই অমান্য করেছেন, নিয়ম শৃঙ্খলা তিনি বহির্ভূত কাজ করেছেন কিংবা তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি নিগৃহীত করেছেন, অশোভন আচরণ করেছেন শিশুদের সাথে, সেজন্য তাকে বহিষ্কার করা হয়েছে। এবং জুলাইতে বহিষ্কার করার পর তিনি যেটি করেছেন যে হিন্দু মহাজোট করেছেন তিনি, এবং এই মহাজোটের মুখপাত্র হিসেবে তিনি কাজ করছেন। সনাতন জাগরণী মঞ্চ নামে তিনি একটি সংগঠন করেছেন, সেই সনাতন জাগরণী মঞ্চের তিনি এখন মুখপাত্র হিসেবে কাজ করছেন, এবং তার সাথে এখন ইসকনকে জড়িত করা কতটুকু যুক্তিযুক্ত? ভাই দেখুন, আপনি যে কথাটা বলছেন এটা ইসকন একদিকে এই কথাটা বলছে, আর ওদিকে তার তার নিরাপত্তা নিয়ে নিরাপত্তাহীনতা সে ভোগ করছে, এটা নিয়েও তারা কড়া বিবৃতি দিচ্ছে। Which one am I to take seriously? Is it a joke? দেখি এদিকে বলছে যে কি সে আমাদের ইসকনের সদস্য না, আর ওদিকে তার নিরাপত্তার জন্য তারকে বেল দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে। আপনি কোনটা আপনার গ্রহণযোগ্য বলে মনে করবেন? তো এখন আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, মঞ্জু ভাই আমাদের খুব প্রিয় এবং একই সাথে খুব চমৎকারভাবে কথা বলেন মিডিয়াতে, মঞ্জু ভাই একসময় জামাত ইসলামের সাথে সংশ্লিষ্ট ছিলেন, এখন তিনি এবি পার্টি করেছেন, এখন এবি পার্টির কোনো দোষ কি জামাত ইসলামী গ্রহণ করবে? আবার মঞ্জু ভাই যদি কোনো ধরনের অনিরাপত্তায় ভোগেন, জামাত ইসলামী যদি বলে যে জনাব মুজিবুর রহমান মঞ্জুর নিরাপত্তা নিশ্চিত করা হোক, তাতেও কি তাদের কোনো অপরাধ হবে? ওয়েল, ওয়ান্ডারফুলি পুট, আপনি খুব সুন্দরভাবে জিনিসটা তুলে ধরেছেন। বাট বাট হিয়ার ইউ আর সিইং ফিজিক্যালি ইসকনের কর্মীরা দাঁড়িয়ে গেছে তার পক্ষে, ইসকনের উকিলরা দাঁড়িয়ে গেছে তার পক্ষে, ইসকনের ছেলেপিলেরা আপনি ত্রিশূল নিয়ে প্রস্তুতি নিয়েছে মুসলমানদের উপরে হামলা চালাবার জন্য। ইসকনের কর্মীরা হত্যা করেছে আমার ছোট ভাই অ্যাডভোকেট সাইফুলকে। এখন এটাকে আপনি বিচ্ছিন্ন ইসকন থেকে বলবেন? কাইন্ডলি এই প্রশ্নটা আমি আপনাকে না, সাধারণ মানুষকে আমি করতে চাই। এভরিথিং এই ভদ্রলোকের, এই ভদ্রলোক নয় দুষ্ট লোকের জন্য যা পক্ষে করেছে এটা ইসকনের কর্মকর্তারা করেছে। আমরা চেষ্টা করেছি আসলে সনাতন ধর্মের কোনো নেতা যদি আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারতেন ভালো হতো, আমরা চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি। এবং এটিও সত্য যে আমি জনাব গিয়াস কাদের কাছ থেকে শুনবো যে কেন চিটাগংয়ের হিন্দু নেতারা এখন গ্রেফতার আতঙ্কে ভুগছেন, সেটি আমি তার কাছে প্রশ্ন করব, কারণ অনেককেই যোগাযোগ করা হয়েছে কিন্তু তারা মিডিয়াতে এই মুহূর্তে আসতে চাচ্ছেন না। এর মানে তারা এখন মিডিয়াতে কথা বলতে চাচ্ছেন না, এবং এর মানে অন্তত একটি কারণ হতে পারে কিনা যে আসলে তারা অনিরাপত্তায় ভুগছেন। আমি আপনাদের বলি, আমার বন্ধু বান্ধব আছে, আমার ছোট ভাইরা আছে যারা হিন্দু ধর্মে, সনাতন ধর্মে অবলম্বী, তারাও তো আজকে আমার কাছে এসে কথাবার্তা বলতেছে, এবং তাদের নেতারা, আর আমি তাদেরকে বললাম তোমরা একটা মিছিল টিছিল বের করো দেখে তোমাদের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। তো তখন তাদের মুখ দিয়ে সরাসরি বলে ফেললো দেখে আমি তো এদিকেও মার খাবো ওদিকেও মার খাবো, করবোটা কি বলেন? কারণ এরা হলো উগ্র হিন্দু, এরা পৃষ্ঠপোষকতা করে টোটালি অ্যান ইন্ডিয়ান লাইন। এন্ড দিস জেন্টলম্যান, আমি জেন্টলম্যান বলতে বাধ্য হচ্ছি কারণ আই এম অন ব্রিটিশ টিভি চ্যানেল, আদারওয়াইজ আমি যদি বাংলাদেশে কোনো টেলিভিশনের চ্যানেলে বলতাম আমি তারা সরাসরি মিসক্রিয়েন্টে ডাকতাম। তো আপনার ব্রিটিশ ইয়ে দিয়ে চ্যানেলে আই এম কলিং হিম এ জেন্টলম্যান, এর আপনার সঙ্গে যারা সম্পৃক্ত সবাই ইসকনের। এন্ড নাও দ্য ডিনায়াল ইজ সে ইসকনের না, একদিকে ডিনায়াল আর ওদিক থেকে মার্কিন ট্রাম্পের কাছে নালিশ যাচ্ছে ইসকনের তরফ থেকে। আপনি এখন কোনটাকে স্বীকৃতি দিবেন ভাই? আপনি এই যে বাংলাদেশে, আমি বন্ধু একটু আমার
ভাই মঞ্জু বলছিল যে কি হিন্দুদের উপরে যত অবিচার অত্যাচার হয়েছে আওয়ামী সরকারের আমলে, সম্প্রতি আপনার পিছনে একটু ঘুরে তাকান ইয়ের দিকে, কুমিল্লার ঘটনার দিকে। কুমিল্লা কে পৃষ্ঠপোষকতা করেছে? ভাস সাহেব করেছিল না? ওটা আপনি আর আমি ভুলে গেলে কি চলবে? ইট শুড বি ভেরি ফ্রেশ ইন আওয়ার মাইন্ড। জি। তারপরেও কি হলো? মারও দিল আওয়ামী লীগ, দোষ দিল কাকে? বিরোধী দলকে। কিন্তু হিন্দুরা মাঝখান থেকে যারা আপনার নীতি নৈতিকতার আপনার লোক তো হিন্দু ধর্মেও আছে, জি। তারাই গিয়ে বললো দেখি এটা আওয়ামী লীগের লোকজন করেছে। আচ্ছা জনাব মঞ্জু, আমরা আওয়ামী লীগ সরকারের সময় কোনো কিছু হলে বিশেষ করে ধর্মীয় সংশ্লিষ্ট কোনো অসহিষ্ণুতা কিংবা আপনি নিজেই বলেছেন যে কড়া কড়া কথা কিংবা যে সমস্ত কথার মাধ্যমে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচিতি আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি প্রশ্নের মুখে পড়তে পারে, এ ধরনের কোনো কিছু হলে আমরা দেখতাম যে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সরকারের মন্ত্রীরা সংসদ সদস্যরা জামাতকে সংশ্লিষ্ট করতেন, জামাতে ইসলামীকে সংশ্লিষ্ট করতেন এবং এর পেছনে জামাতের হাত আছে, এর পেছনে হেফাজতের হাত আছে। পরবর্তীতে হেফাজতও এই এই ট্যাগিংয়ের আওতায় পড়ে এখন। এবং জামাত, হেফাজত, আইএসআই, পাকিস্তান এই একটি একটি প্যাকেজ ছিল। আমরা দেখতাম যে কোনো কিছু হলেই ধর্ম সংশ্লিষ্ট ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় অসহিষ্ণুতা কিংবা ওয়াজ মাহফিলে কোনো ধরনের ওয়াজ মাহফিলে কিংবা ধর্মীয় কোনো আলোচনায় যদি কোনো ধরনের গরম গরম কথা হুজুররা বলতেন তখনই সাথে সাথে এই ট্যাগিংগুলি ব্যবহার করা হতো। এখন আপনার কাছে সন্দেহ হচ্ছে কিনা একই ট্যাগিং এখন হিন্দু ধর্মের উপর পড়তে পারে? হিন্দু ধর্মের কেউ কোনো কিছু কথা বললেই তাকে ভারতের সাথে সংশ্লিষ্ট করা, ইসকন তাদের সনাতন ধর্মের বাংলাদেশের যারা আছেন তাদের নিরাপত্তার কথা বলছে কিংবা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত অথবা নিরাপত্তা নিয়ে তারা বৈশ্বিকভাবে সচেতনতা বৃদ্ধির যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সাথে ভারতকে সরাসরি সংশ্লিষ্ট করা কিংবা ভারতের হাত আছে সেখানে রয়ের হাত থাকতে পারে, ভারত সেখানে ইনফ্লুয়েন্স করছে কিংবা ভারত সেখানে আমাদেরকে প্রভাবিত করে বাংলাদেশের রাজনীতিকে একটা ভলাটাইল সিচুয়েশনে নিয়ে যেতে চাচ্ছে। এই যে ট্যাগিং আবার শুরু হলো কিনা, বিপরীত ধর্মের সাথে ট্যাগিং, বিপরীত রাজনীতির সাথে ট্যাগিং এবং পুরোপুরি বিপরীত একটি প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আমরা এখন এক ধর্ম থেকে আরেক ধর্মের ট্যাগিং করা শুরু করলাম কিনা জনাব মঞ্জু? আচ্ছা মঞ্জু ভাই, যেহেতু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমি জনাব গিয়াস কাদের আপনাকে এই প্রশ্নটি করতে চাই। ভাই দেখেন, আপনার প্রশ্নটা আমি মনে করেছিলাম মঞ্জুর প্রশ্নের পরেই আমি এই প্রশ্নটা একটু টেনে নিজের ঘাড়ে নিব, নিজেই এই প্রশ্নটাকে একটু অ্যাড্রেস করার চেষ্টা করব। বলুন। আপনি যেটা বললেন, ইফ ইউ গো থ্রু দ্য নিউজ পেপারস, আজকের দিনের পত্রপত্রিকা হিন্দুস্তানের যদি আপনি পড়েন, ইউ উইল বি শকড তারা কিভাবে ফলো করে তুলে ধরেছে দেখি এখানে সনাতন ধর্মের অবলম্বনদের উপরে অত্যাচার শুরু হয়েছে। ওয়াই? আপনি বলেন এত কিছু ঘটনার পরেও আমরা কি সহনশীল নয়? আমরা সম্পৃক্ততা বজায় রাখতেছি না? ওয়াই ইজ ইন্ডিয়া ট্রাইং টু ফ্যান এই ধরনের ঘটনা which is totally unnecessary এবং it is certainly not, আমি অবশ্যই বলবো এটা একটা ভ্রাতৃত্বমূলক কোনো মনোভাব হতে পারে না। এখন মিডিয়ার প্রপাগান্ডা, জনাব গিয়াস কাদের চৌধুরী, মিডিয়ার প্রপাগান্ডার সাথে সরকারের কি সংশ্লিষ্টতা থাকতে পারে? আমি সরকার বলতে ভারতের সরকারের কথা মনে করছি। ওকে, আর ইউ অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট যে কি তৃণমূলকে সম্পূর্ণরূপে সমর্থন দিয়েছে মমতা ব্যানার্জি অন দ্য হিন্দুজ অফ বেঙ্গল, ইস্ট বেঙ্গল? আপনি এটা অবগত আছেন? তৃণমূলের তো অপোনেন্ট বিজেপি। তারপরেও তারা হিন্দুত্ববাদ যেটা হিন্দুত্ব একতা, তৃণমূল একতা, দে আর কনভিন্সড আমরা হিন্দুদের উপর অত্যাচার করছি। দ্যাটস ওয়াই দে আর অপোজিং পার্টিজ। এই অপোজিং পার্টি আজকে কংগ্রেসকে কি বলে বিজেপিকে হাত শক্তিশালী করার জন্য সমর্থন দিয়েছে যে ইউ হ্যাভ টু, আপনারা এটা কঠোর হস্তে দমন করেন। হোয়াট ডু মিন বাই কঠোর হস্তে দমন করেন?
আমরা কি করেছি, আমাদের অপরাধটা কি? আমরা তো শান্তিপূর্ণ সহাবস্থানে ছিলাম, জি। আছি, এবং ইনশাল্লাহ থাকবো। মমতা ব্যানার্জি কিন্তু বলেছেন যে তিনি বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। না, আজকের দিনের আপনি পত্রপত্রিকা অমৃতবাজারে আছে, আপনি দেখেন। আপনি বলতে চাচ্ছেন যে ভারত সর্বদলীয়ভাবে বাংলাদেশের হিন্দুদের উপর যে যে নির্যাতনের অভিযোগ আছে তার বিরুদ্ধে সর্বদলীয়ভাবে তাদের অবস্থান, এটি আপনি বলতে চাচ্ছেন। অ্যাবসলিউটলি। ওয়াই? এখন একটা রিলিজিয়াস মাইনরিটি, আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, আমি ফ্রম ফ্রম দিস সাইড অফ দি, যেহেতু আপনার সিটের এই প্রান্ত থেকে আমি আপনাকে যদি প্রশ্ন করি, রিলিজিয়াস মাইনরিটিকে প্রোটেক্ট করা একটি বৃহৎ রাষ্ট্র হিসাবে যে কোনো রাষ্ট্রেরই কর্তব্য। আমরা যখন এখানে প্যালেস্টাইনের কথা বলি, সারা বিশ্বের প্যালেস্টাইনিয়ান গাজানদের উপর যে ধরনের নির্যাতন হচ্ছে, আমরা দেখছি যে সারা বিশ্ব এক, অন্তত মানবতাবাদী যে বিশ্ব আছে ওয়েস্টার্ন কিছু কান্ট্রি ছাড়া, এবং এমনকি ইউরোপের কিছু দেশ সহ, তারা অন্তত এই বিষয়ে এক যে গাজার মানুষকে প্রোটেক্ট করতে হবে। এবং সবাই জানে তারা রিলিজিয়াস পারসিকিউশনের শিকার, এবং সবাই বোঝেন যে তারা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে একটি দেশ কর্তৃক তারা নির্যাতিত, নিগৃহীত, তাদেরকে হত্যা করা হচ্ছে, জেনোসাইড করা হচ্ছে। এবং এজন্য একটি দেশের প্রাইম মিনিস্টারকে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। তো এখন রিলিজিয়াস মাইনরিটিকে প্রোটেক্ট করার জন্য বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র, যে রাষ্ট্রের যে রাষ্ট্রটি হচ্ছে হিন্দু জনসংখ্যা অধ্যুষিত, সেই রাষ্ট্র তো তার মাইনরিটি, অন্য দেশের মাইনরিটি, একই ধর্মের মাইনরিটিকে প্রোটেক্ট করার জন্য তো সে কথা বলবেই, নাকি আপনি অন্য কিছু আশা করছেন? না, I am with you. I am with you. But you are making a non-issue an issue. That is the only difference. ওকে, আপনার substantive difference is this is a non-issue. আপনি দেখেন, যে কোনো বিপ্লবের পরে রক্তক্ষরণ হয়, হয় না? Can you deny it? আচ্ছা, তো অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন যে এই হিন্দু নির্যাতন বা সনাতন ধর্মের উপর নির্যাতনের অভিযোগ এটি কোনো ইস্যু নয়, এটিকে ইস্যু বানানো হচ্ছে? Absolutely. So you are making a non-issue an issue. Why? To suppress us? আমাদেরকে হয়রানি করার জন্য, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, এই দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। ধন্যবাদ। গেস্কাদের সাথে আমরা কথা বলছিলাম। দর্শক মণ্ডলী, তিনি বলেছেন যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতনের যে অভিযোগ, বিশেষ করে এই 5 আগস্টের পরে লাগাতারভাবে সনাতন ধর্মের অনুসারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ জনসভা করেছেন, কিন্তু তার পরিণতিতে আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কিশোর দাসকে, যিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, তাকে অ্যারেস্ট করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায়। এবং তাকে যখন চট্টগ্রামের আদালতে তাকে যখন তোলা হয়, তখন তার সমর্থকদের অভিযোগ, তার সমর্থকদের হামলায় হত্যার শিকার হয়েছেন একজন আইনজীবী, জনাব সাইফুল আলম। আমরা দর্শক মণ্ডলী, আমরা যাব ছোট্ট একটি বিরতিতে। জনাব গেশকাদের চৌধুরী বলেছেন আসলে এখানে একটি নন ইস্যুকে, হিন্দু মাইনরিটির কে নির্যাতন করা হচ্ছে, এ ধরনের কোনো এটি কোনো ইস্যু নয়, এই অভিযোগটি আসলে কোনো ইস্যু নয়। ভারত যেটি করার চেষ্টা করছে, এটিকে ইস্যু বানিয়ে বাংলাদেশের সিস্টেমকে, বাংলাদেশের পরিস্থিতিকে আরো ঘোলাটে করার চেষ্টা করছে। আপনারা একমত কিনা জানবো ছোট্ট একটি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকবেন।